ধর্মীয় আচার ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে বর্ণাঢ্য জশ্নে জুলুসের আয়োজন, যোগ দিয়েছেন লাখো মুসল্লি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তশরিফ এনেছে। এই জশ্নে জুলুস শুধু একটা শোডাউন না, এই শোডাউনের উদ্দেশ্য আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া মুসলমানরা সন্ত্রাসী না। 4.5 মাস পেরিয়ে গেলেও মোংলা থেকে নিখোঁজ তরুণ মিরাজের সন্ধান মেলেনি এখনো। জেলেদের কাছ থেকে লুটের 6 লাখ টাকা লেনদেন ও ডাকাত চক্রের সঙ্গে যোগাযোগ ঘিরে রহস্য। ফোন রিকোয়েস্ট আছে, তুমি যদি না কও আমার কথা মতো, তাই কিন্তু তোমারে মার্ডার কেস দেব। 6 লাখ টাকা 6টা বান্ডিল গুনে ওই জেলেরা নিজেরা ওই মিরাজের হাতে ধরে। মিরাজের দুটো সিম ব্যবহার করতো, সেই দুটো সিমের আমরা যেই অ্যানালাইসিস করে দেখেছি সেটা তার বাড়ির আশেপাশে থাকা অবস্থায় যে বন্ধ হয়েছে, অন্তর্বর্তী বন্ধ। অনুসন্ধানে কোস্টগার্ড কর্তৃক মিরাজ শেখকে আটক, জিজ্ঞাসাবাদ বা হেফাজতে নেওয়ার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। আধিপত্য বিস্তার ঘিরে একের পর এক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক শরীয়তপুরের জাজিরায়। সংঘাতপ্রবণ এলাকায় পুলিশের নজরদারি পরিস্থিতি বদলাতে পারেনি। গ্যাস সংকটে সিলেটে শিল্প কারখানায় উৎপাদন কমেছে 30 থেকে 40%। সরবরাহ নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের, সর্বোচ্চ চেষ্টার আশ্বাস শিল্পমন্ত্রীর। মামলা জটিলতায় আধুনিক মর্গ নির্মাণ প্রকল্প থমকে আছে পাবনায়। মরদেহের সুরতহাল নিয়ে চরম ভোগান্তি, দ্রুত ভবন নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। স্বাগত এখন বাণিজ্যে, পুরো আয়োজনে সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মোহাম্মদের জন্ম এবং ওফাতের পুণ্য স্মৃতিময় দিন। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন মুসল্লিরা। আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য জশ্নে জুলুস। সেই খবর জানাতে চট্টগ্রামের বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা থেকে হোসাইন জিয়াদ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সহকর্মী সাজিদ আরাফাত এবং ফকিরাবুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে জিয়াদের কাছে। জিয়াদ, জানাবেন জশ্নে জুলুসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? ধর্মীয় বাম গাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। সকাল থেকে আসলে চট্টগ্রামের যে প্রধান আকর্ষণ ঈদে মিলাদুন্নবীকে ঘিরে যে জশ্নে জুলুস, সেটি এরই মধ্যে শুরু হয়েছে চট্টগ্রামের যে বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা, সেখান থেকে যার নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সাবের শাহ। আমরা দেখতে পাচ্ছি যে জুলুসটি একটু আগে, এখন থেকে 10 মিনিট আগে বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা থেকে বের হয়েছে, যেটি নগরের বিবিরহাট, 16 শহর, জিসি, লালখান বাজার, টাইগার পাস হয়ে আবারও বিবিরহাট মাদ্রাসায় এসে দোয়া এবং মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আমরা মূলত আজকের এই জশ্নে জুলুস, যেটি জশ্নে মানে আসলে আনন্দ, জুলুস মানে পদযাত্রা, বিশ্বনবীর এই আগমনী দিনকে ঘিরে আসলে নবী প্রেমী যে লাখো লাখো মানুষের আসলে ঢল নেমেছে চট্টগ্রামের রাজপথে। এই কাফেলা দীর্ঘ পথ পরিক্রম করবেন, যেখানে আমরা দেখছি শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষ এই কাফেলায় যোগ দিয়েছেন, যারা জিকির, হাম, নাচ সহ নবী বন্ধনার মধ্য দিয়ে এই দীর্ঘ পথ অতিক্রম করবেন। শুধু জল সমুদ্র নয়, পুরো নগরী আশেপাশে আমরা দেখছি পুরো চট্টগ্রাম শহরকে আসলে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা, নানান রং বেরঙের পতাকা, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে মুসল্লিরা, নবী প্রেমী মানুষ, সাধারণ মানুষ আজকের এই জুলুসে যোগ দিয়েছেন। যারা আয়োজক তারা যেটি বলছেন যে প্রায় 50 লাখ মানুষ আজকের এই জুলুসে অংশ নেবে, যারা শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রাম এর যে আশেপাশে উপজেলাগুলো রয়েছে এবং কি সারা দেশ থেকে গত 2-3 দিন ধরে মানুষ এখানে এসে অবস্থান করছেন আজকের এই জুলুসটির জন্য। আয়োজকরা যেটি বলছেন যে বিশ্বনবী পৃথিবীতে আজকে যে এসেছিলেন, যেই মানবতার মুক্তির দূত হিসাবে তিনি এসেছিলেন, এসে একই সাথে পরিবার,
সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সব জায়গায় তিনি একটি নতুন ধারা চালু করেছেন। তার আগে যে অন্ধকারের যুগ ছিল, যেখানে কোনো আইন কানুনের বালাই ছিল না, সেই জায়গাগুলো তিনি নতুন করে নিয়ম প্রতিষ্ঠা করেছেন এবং বিশ্ব শান্তির দূত হিসেবে তাকে দেখা হয়। এবং এখানে আয়োজকরা বলছেন তিনি যে শান্তির কথা বলেছেন, বিশ্ব শান্তির কথা বলেছেন, সেই বিশ্ব শান্তি আসলে প্রতিষ্ঠা হবে। এটি জুলুস শুধু কোনো ধরনের আনুষ্ঠানিকতা নয়, সেটি আসলে তারা বলছেন এই জুলুসের মধ্য দিয়ে তারা জানান দিতে চান যে মুসলিম যে উম্মাহ তারা ঐক্যবদ্ধ আছে, তারা উগ্রবাদের বিরুদ্ধে আছে, তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আছে। এই বিষয়টি তারা জানান দিতে চান এবং মুসলিম সমাজের যে সৌন্দর্য সেটি ঐক্যবদ্ধ যে পদযাত্রা তার মাধ্যমে তারা এটি জানাতে চান। শুধু আমরা দেখছি যে এই জনসমুদ্রকে ঘিরে এই ভীষণ গরম, তার মধ্যে কিন্তু আশেপাশের সড়কগুলোতে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন, যারা এই জুলুসের আশেপাশে শরবত, চকলেট, খেজুর, কলা সহ নানান খাদ্য পানীয় দিয়ে সহায়তা করছেন। তো এই জুলুসটি আসলে এখন থেকে আরো প্রায় 2 ঘন্টা ধরে। চট্টগ্রাম থেকে আমরা এবার ফিরতে চাই রাজধানীতে। সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আয়োজন কি রয়েছে এবং এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সারা বিশ্বের যে মুসলিম উম্মাহ রয়েছে তারা কিন্তু এই দিনটিকে পালন করছেন এবং ব্যতিক্রম নয় বাংলাদেশও। আমরা দেখেছি বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো কিন্তু অনেক ধরনের আজকে উদ্যোগ নিয়েছে এবং আলোচনা সভা কিংবা মিলাদ মাহফিল, দোয়া, কোরআন তিলাওয়াতের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু তারা আয়োজন করেছেন আলেম ওলামারা। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে রয়েছে আমরা রমনা এলাকায়, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের যে পাশটা, এই পাশে এখানে একটি শান্তির সমাবেশ আয়োজন করা হয়েছে এবং কিছুক্ষণ পরে এই 12 রবিউল আউয়াল উপলক্ষে, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি, যেটিকে জশ্নে জুলুস বলা হয়, সেটি বের করার কথা রয়েছে। তবে এই আয়োজনকে ঘিরে আমরা দেখছি যে এখানে মুসল্লিদের ভিড় জমেছে। বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এসেছেন এবং তারা এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ যে অনুসরণ করা কিংবা তার যে মানবতা, তার যে ন্যায় বিচার বা ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, যে শান্তির দীক্ষা বা শিক্ষা দিয়ে গেছেন মহানবী, সেই আলোকেই জীবনকে ধারণ করা কিংবা সেই আলোকেই পুরো মুসলিম উম্মাহ সেই পথেই চলবে, সেই বয়ানগুলো কিন্তু দেয়া হচ্ছে। আমরা দেখছি যে এখানে বড় বড় আলেম ওলামা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকমের দীক্ষামূলক বা শিক্ষামূলক বক্তব্য দিচ্ছেন এবং এখানে দোয়া মাহফিল রয়েছে, আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই আয়োজন আমরা দেখছি যে একটি গুরুত্বপূর্ণ দিন। ইসলামের ইতিহাসে বলা চলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ, সেই শিক্ষাকে স্মরণ করে, সেই শিক্ষাকে ধারণ করে কিন্তু আমরা দেখছি যে এখানে বয়ান চলছে এবং বিভিন্ন বয়সী মুসল্লিরা এখানে এসেছেন আমরা দেখছি এবং তারা সেই শিক্ষায়, সেই দীক্ষা নিয়ে আগামীতে দিন কাটাবেন বা আগামীতে তাদের যে জীবন রয়েছে সেই জীবন গড়ে তুলবেন। এই বিষয়গুলো কিন্তু এখানে বয়ানের মাধ্যমে বলা হচ্ছে এবং ধর্মীয় আলোচনায় বিভিন্নভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিকগুলো রয়েছে, তার যে ন্যায়পরায়ণতার দিক বা তার সততা বা তার যে জীবন আদর্শের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে এখানে তুলে ধরা হচ্ছে এবং হামদ, নাত, দরুদ পাঠ কিংবা ধর্মীয় সঙ্গীত, এই বিষয়গুলোরও কিন্তু আয়োজন করা হয়েছে আমরা দেখছি এখানে। এবং এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিন্তু আমরা দেখেছি গতকাল রাষ্ট্রপতি বাণী দিয়েছেন, মুসলিম উম্মাহকে এই দিনটির তাৎপর্য তুলে ধরেছেন। এছাড়া প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে এখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব ধরনের সব মুসল্লিরা এখানে, নানা বয়সী মুসল্লিরা এখানে এসেছেন এবং এই যে ধর্মীয় বয়ান, সেই ধর্মীয় বয়ান শুনছেন। আর কিছুক্ষণ পরে এখান থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের করার কথা, জশ্নে জুলুস, সেটি হলে আমরা হয়তো বা সেই পর্যায়ে সেই খবর জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থেকে সবশেষ খবর। ধন্যবাদ সাজিদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এবার আমরা যাব ফকিরাপুলে, সেখানে আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন কি আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী?
অন্যায় প্রথমে জানিয়ে রাখতে চাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকে অর্থাৎ ভোর থেকেই ফকরাপুলের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ যারা রয়েছে তারা এসে জড়ো হতে থাকেন এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এখানে মুসল্লির সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে এখানে নাতে রাসূল এবং দরুদ শরীফের মধ্য দিয়ে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের যে প্রচেষ্টা সেটি কিন্তু মুসল্লিদের মধ্যে ছিল। মুসল্লিদের সঙ্গে কথা বলছে তারা যেমনটি বলছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে তারা জীবন ধারণ করতে চান। একই সঙ্গে দেশে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকে, ন্যায়পরায়ণতার সঙ্গে মানুষ যেন তার জীবন পরিচালিত করে, অর্থাৎ নবীজির জীবন আদর্শ যেমন ছিল সেই আদর্শ মোতাবেক যেন মানুষ জীবন পরিচালিত করে সেই ইচ্ছা কিন্তু এখানে মুসল্লিরা প্রকাশ করছেন। তারা যেমনটি বলছেন যে সময়ের সঙ্গে দেশে যেভাবে ব্যভিচার ছড়িয়ে পড়ছে, যেভাবে অন্যায় ছড়িয়ে পড়ছে, সেই অন্যায় যেন আসলে শেষ হয় এবং ইসলামের জীবনধারা যেভাবে জীবন পরিচালিত করতে বলেছেন নবীজি সেইভাবে যেন জীবন পরিচালনা করে, সেই লক্ষ্যে যেন তারা এগিয়ে যেতে পারে, সেই প্রচেষ্টার জন্য মূলত আজকে তারা একত্রিত হয়েছেন। তারা যেমনটি বলছেন যে প্রিয় নবীর জন্মবার্ষিকী উপলক্ষে ঈদে মিলাদুন নবীর যে আয়োজন, সেই আয়োজনে তারা একসাথে যেমন ঈদের আনন্দের মতো সবাই একীভূত হয়েছেন, সেই সঙ্গে পুরো বিশ্বের মুসলিম উম্মার জন্য তারা দোয়া করবেন বলে কিন্তু এখানে মুসল্লিরা জানিয়েছেন। অন্য একটু জানিয়ে রাখতে চাই যে এই জুমার নামাজের পর ফকরাপুল থেকে অর্থাৎ দেওয়ানবাগ কুতুব শরীফ থেকে একটি শোভাযাত্রা বের হবে এবং সেটি রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই মিলাদুন নবীর আনুষ্ঠানিকতা শেষ করবে বলে কিন্তু এখানে যারা আয়োজক রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যায় এই ছিল ফকরাপুল থেকে আমার কাছে সর্বশেষ। পবিত্র ঈদে মিলাদুন্নবীর নানা আয়োজনের খবর জানাতে চট্টগ্রাম থেকে সহকর্মী হোসাইন জিয়াদ এবং রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সাজিদ আরাফাত এবং ফকিরাপুল থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক ঢাকায় যাত্রা বিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভোরে ভুটানের রাজাকে বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। ভুটানের রাজা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। আলাপকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 1971 সালের 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়া বিশ্বের প্রথম দেশ ভুটান। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। পরে রাজাকে বহনকারী বিমানটি সকাল 6:30টার দিকে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। গেল 10 এপ্রিল মোংলার প্রত্যন্ত এলাকা জয়মণি ঘোল থেকে নিখোঁজ হন স্থানীয় বাসিন্দা মিরাজ শেখ। দিন গড়িয়ে মাস পেরোলেও আজও মেলেনি তার কোনো খোঁজ। কিন্তু এই নিখোঁজের ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্য। পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে, কিন্তু অনুসন্ধানে সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে অসঙ্গতি, নিখোঁজের রাতে রহস্যময় ফোন কল, 6 লাখ টাকার আর্থিক লেনদেন এবং ডাকাত চক্রের সঙ্গে যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য। মিরাজ কি সত্যি গুম হয়েছেন, নাকি নিখোঁজের নেপথ্যে রয়েছে অন্য কোনো গভীর অপরাধের সমীকরণ? অনুমানের পর্দা সরিয়ে প্রমাণের আলো ফেলতে আবু বকর মুনের ছবিতে শাহরিয়ার জামান দ্বীপের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের চেনা ভোর, নদীর জলে জীবন খোঁজে মানুষ। এই চিরচেনা প্রবাহের মাঝেই হঠাৎ থমকে গেছে একটি জীবন। ঘটনা গত 10 এপ্রিলের। এরপর ঋতু বদলালো, তবু মিলল না উত্তর। মিরাজ শেখ, নদীর ঢেউয়ের মতো যিনি হারিয়ে গেছেন কোনো এক অদৃশ্যের টানে। তিনি কি সত্যি হারিয়ে গেছেন, নাকি তাকে কেড়ে নিয়েছে কোনো অন্ধকার?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই মংলার জয়মণি ঘোলের দিকে যাত্রা। প্রথম গন্তব্য মিরাজ শেখের বাড়ি, তবে সেখানে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। স্থানীয়রা জানান মোটরসাইকেল চালিয়ে করা আয় রোজগারে সংসার চলত মিরাজ শেখের। মাছ ও কাঁকড়া ধরতে যেতেন সুন্দরবনে। ঘটনার পর থেকে মাঝে মধ্যে নিজের বাড়িতে আসেন মিরাজের স্ত্রী, কারণ এখন তাকে থাকতে হচ্ছে পাশে বাপের ভিটায়। খালি খালি কেউ ধরবে না, এমন কিছু রোজগার এই পর্যন্ত কারো শুধু কারো ক্ষতি করে নাই। এরপরে যাত্রা মিরাজের শ্বশুর বাড়ির দিকে। পথেই পেয়ে যাই মিরাজের শ্বশুরকে। আমি সৈন্য আমি গেছি, যাইয়া ওইখানে যাই দেখছি কি আরে আপনার পল্টন নিয়ে নেস, কোস্টগার্ড নিয়ে নেস। দুইজন কোস্টগার্ড ওই যে শুনতেছি যে দুইজন কোস্টগার্ড এনেছে, যে তারা সে সময় সিভিলে ছিল, সে সময় পোশাকদারি ছিল না। মিরাজকে কোস্টগার্ড ধরে নিয়ে গেছে এমন দাবির পক্ষে বড় ভিত্তি ছিল প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। তবে ঘটনাস্থলে গিয়ে মিরাজের পরিবারের দাবির সত্যতা মেলেনি। 8-10 দিন পর তারা আমার দ্বারা গেছে, যাই আমার দোকানে বই আমি এই যে ভিডিওটা আনেছে আমার আগে থাকতেই বলে নেছে যে এইভাবে তুমি বলবা, তোমার এক বলা যদি আমার পোলাটা আমরা পাই না। আমি তো হিসেব করেছি সরল মনে যে এই কথাটা যদি বলি আবার চিন্তা আমি তাদের এই মতন না বলি, তাই তো আমার পরবর্তীতে দোকানদারি না করতে দিল বা এনে আমার সরাই দিল। এই একটা আমি নিজে হুমকির মানে নিজে ভাববে মিথ্যা বক্তব্যটা আমি ওই সময় তার কাছে দিয়েছি, সাক্ষী রেখে করতে পেরে যে আমি কোস্টগার্ড মিরাজে নিয়ে গেছি, এটা আমি দেখিনি। ওর 7-8 দিন পরে আমাকে মিরাজের স্ত্রী, মিরাজের মা আর ওর বোন যাই বলতেছে যে আপনি বোটে নিয়ে গেছেন, মানে পল্টন উঠে যে এটা বললে হবে না। আমি কিছু সারা এটা আমি দেখিও না, আমি বলতে পারবো না। ওরা এই জিনিসটা ইস্যু করিয়া একটা ভিডিও তৈরি করছে, ভিডিও তৈরি করিয়া এটা মোবাইলে ছেড়ে দিয়েছে। মিরাজের বোন লিজা আটকের সময় উপস্থিত থাকার দাবি করলেও প্রযুক্তি বলছে ঘটনার সময় তিনি যশোরে অবস্থান করছিলেন। তখন বলছিলাম আর 500 টাকা দিয়েছিল, বলছিল যে 500 টাকা নে তুই এই অবস্থায় এইটা বলবি, এতে কোনো সমস্যা হবে না। মিরাজের বোন বলছে আর মিরাজের বউ মিরাজের মায় আর কইছে সাংবাদিক হবে আনে, তুমি ফোন রেকর্ড আছে, তুমি যদি না কও আমার কথা মতো তাই কিন্তু তোমারে মার্ডার কেস দিম, তোমারে গুম কেস দিম। মিরাজের পরিবারের দাবি সন্ধ্যার আগেই তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে তথ্য প্রযুক্তি বলছে মিরাজ নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যা 7:11 একটি ফোন কল এসেছিল। কে সেই ব্যক্তি? সূত্র ধরে সামনে আসে সুন্দরবনের এক সময়ের আলোচিত নাম ডাকাত ছোট সুমন। টাকা পয়সা কালেকশন করাইতাম, বাজারঘাট দিয়ে যেত, অস্ত্রগুলো এগুলো মনে করেন ওর কাছে দিয়ে যাইতো, ওইগুলো পুষে দিয়ে যেত আমার এইখানে সুন্দরবনে। সাগরের জাইলে আনছিলাম, ওই টাইমে ওই জাইলেরা হচ্ছে 6 লাখ টাকা দিয়েছিল। সেই টাকা নিখোঁজের 5-6 দিন আগে দিয়েছিল, টাকাটা ছিল বাজার থেকে। দিনকারও আমার ওইখানে রাত্রে যাওয়ার কথা, তার আগের দিনও বলছে যে আমি আজকে আসতেছি, ওইভাবে আমার 3 দিন আর কি আসতেছি বলছে। সুমনের কথার সূত্র ধরে যেতে চাই সেই ব্যক্তির কাছে যে মিরাজকে টাকা দিয়েছিল। স্থানীয় সেই ব্যক্তি বিষয়টি স্বীকার করে জানান জেলেদের কাছ থেকে ডাকাতির টাকা মিরাজের হাতে তুলে দেওয়া হয়েছিল, যেটি ডাকাত সুমনের কাছে পৌঁছানোর কথা ছিল। রাত 9টার সময় মিরাজরে পাঠানোর পর আমি 6 লাখ টাকা 6টা বান্ডিল গুনে ওই জেলেরা নিজেরা ওই মিরাজের হাতে উঠে দেয়। স্থানীয় ইউপি সদস্য জানান মিরাজের বাবা একসময় ডাকাতি করতেন, গ্রেফতারও হয়েছিলেন। বাবার পথ ধরে তারও ডাকাত দলের সাথে যোগাযোগ ছিল। আমি যতটুকু শুনছি সে ইয়াবা খাইতো। আগে তো ওর বাবা যখন ডাকাতি করতো ও তো অনেক লুকাই ছিল, ও তো ওর বাবার সোর্স ছিল তখন শুনছি, ওকে তখন একবার মানে অ্যারেস্টও করছিল সম্ভবত। সাবেক মেয়র ও স্থানীয় বিএনপি নেতা জানান নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিরাজের পরিবারকে ব্যবহার করছে একটি মহল। যে সরকার আসছে এরপরের থেকে তো এই ধরনের ঘটনা হওয়ার কথাও না আর হয়ও না। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এই ঘটনায় মিরাজের মা নিখোঁজ হওয়ার 13 দিন পর মংলা থানায় সাধারণ ডায়েরি করেন। বর্তমানে সেটির তদন্ত চলছে। তদন্তের টেকনিক আছে, তা অ্যাপ্লাই করে আমরা মিরাজের অনুসন্ধান করছি, কিন্তু বলার মতো এখন পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি নেই। মিরাজের 2টো সিম ব্যবহার করতো, সেই 2টা সিমের আমরা যেই অ্যানালাইসিস করে দেখেছি সেটা তার বাড়ির আশেপাশে থাকা অবস্থায় যে বন্ধ হয়েছে অন্তর্বর্তী বন্ধ। সংশ্লিষ্ট ইউনিটের অপারেশনাল রেকর্ড, টহল কার্যক্রম, দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উপস্থিতি এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্যাদি বিস্তারিতভাবে যাচাই করা হয়।
অনুসন্ধানে কোস্টল্যাব কর্তৃক মিরাজ শেখকে আটক, জিজ্ঞাসাবাদ বা হেফাজতে নেওয়ার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সরকার যেখানে গুমের ঘটনায় জড়িতদের বিচার করছে, সেখানে কোনো বাহিনী নতুন করে গুমের ঘটনা ঘটানোর সাহস পাবে না। কেউ কোনো কিছু ক্লেম করলেই সেটাকে আমরা সত্য হিসেবে ধরে নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি না। মিরাজ শেখের নিখোঁজ হওয়া এখন কেবল একটি নিছক হারিয়ে যাওয়ার গল্প নয়, এটি একটি গোলকধাঁধা, যেখানে অভিযোগের মেঘে ঢাকা পড়েছে প্রমাণের আকাশ। শাহরিয়ার জামান দ্বীপ, এখন সুন্দরবন। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বারবার আলোচনায় নাম এসেছে শরীয়তপুরের জাজিরার। ককটেল তৈরি, মজুত ও ব্যবহার পরিণত হয়েছে নিত্যদিনের ঘটনায়। সবশেষ দুই পক্ষের সংঘর্ষে ককটেলের বিস্ফোরণে প্রাণ গেছে একজনের, আহতদের কয়েকজন চিকিৎসাধীন। এর আগে ককটেল তৈরি ও মজুতের সময় বিস্ফোরণেও ঘটেছে হতাহতের ঘটনা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। শরীয়তপুরের জাজিরায় কখনো সংঘর্ষে আবার কখনো ককটেল তৈরি ও মজুদের সময় ঘটছে বিস্ফোরণ। সর্বশেষ গত 10 আগস্ট মুলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অনেকগুলো ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মান্নান সর্দার নামে 70 বছরের এক ব্যক্তি নিহত হন, আহত হন অন্তত 10 জন। বিস্ফোরণে রিপন মোল্লা নামে এক ব্যক্তির কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। আতঙ্ক সৃষ্টি, দুই বাড়ির পিছনে পড়ছে, ওরকম করে আমরা আতঙ্কই থাকতেছি এখানে পড়ে। বিলাসপুরের চেরাগালি ব্যাপারী কান্দির নবীন হোসেন ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত হন। সন্তান হারানোর শোক আজও কাটেনি পরিবারের। আমি চাই যে আমার সন্তান হারাইছে, এমন জানি কারো সন্তান না হারায়, কারো মার বুক খালি না হয়, আমার রক্তের উপর জানি সব ঠান্ডা হয়ে যায়, আপনারা ঠান্ডা করে দেন। কোথাও কোথাও গোপনে ককটেল তৈরি ও মজুত করার অভিযোগ রয়েছে। এতে ঝুঁকিতে পড়েছেন সাধারণ মানুষ। খেতে খোলা আমরা যাই, হঠাৎ করে বম ফুটে। আর নিজেদের যে ক্ষমতা সেটা ধরে রাখার জন্য সবসময় মজুত রাখে, স্টক রাখে, যাতে যে কোনো মুহূর্তে লাগতে পারে। ওইগুলাই মাঝে মধ্যে বিস্ফোরণ হয়। একাধিক ঘটনায় মামলা হলেও পরিস্থিতির উন্নতি নেই বলে দাবি স্থানীয়দের। খালি কইছি কি মামলা নিব, অহন নইব না তখন নইব, আই যাব না কাই লিব। পুলিশ বলছে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সংঘাতপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যারা বোমা ব্যবহারকারী এবং যারা মূল যোগানদাতা, তাদেরকে যেহেতু আমরা আইনের আওতায় অলরেডি এনেছি, আশা করি যে এই সমস্যাটা অচিরে আপনারা দেখতে পারবেন এখানে, এবং বিলাসপুর শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে আগে থেকে অনেক বেশি নিরাপদ অঞ্চল বলে আপনারা বুঝতে পারবেন। পুলিশের তথ্য অনুযায়ী সম্প্রতি শুধু বিলাসপুরেই অন্তত 8টি স্থানে মজুতকৃত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষে ককটেল ব্যবহারের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। নিরাপদ পরিবেশে স্বাভাবিক জীবনযাপনেই বিলাসপুরের মানুষের মূল প্রত্যাশা। ককটেল আতঙ্কের স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগের অপেক্ষায় বিলাসপুরবাসী। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। লোডশেডিংয়ের পর এবার গ্যাস সংকটে ভুগছে সিলেটের শিল্প কলকারখানা। গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকটে কোনো কোনো প্রতিষ্ঠানের উৎপাদন কমেছে 30 থেকে 40%। ব্যবসায়ী নেতাদের দাবি, শিল্প খাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। এদিকে এলএনজি সংকটের কারণে দ্রুত গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান সম্ভব না হলেও শিল্পের উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। সন্দীপন শুভর প্রতিবেদন। প্রবাসী আয় সমৃদ্ধ সিলেটে সাম্প্রতিক সময়ে বাড়ছে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা। সিলেটের 2টি ভিত্তিক শিল্পনগরীতে বর্তমানে 28টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। তবে গ্যাস নির্ভর এসব কারখানা এখন ভুগছে গ্যাস সংকটে। প্রয়োজন অনুযায়ী গ্যাসের চাপ না থাকায় কমেছে উৎপাদন সক্ষমতা। উদ্যোক্তাদের দাবি, চলতি মাসেই কোনো কোনো প্রতিষ্ঠানে উৎপাদন কমেছে 30 থেকে 40%। গ্যাসও লাগাইলাম, কারেন্টও লাগাইলাম, তাহলে আমাদের অপথা আগে শুধু আমরা গ্যাস ব্যবহার করতাম, কিন্তু ফট করিয়ে রানিং অবস্থা বন্ধ হয়ে যায়, তখন আমাদের মালের সমস্যা দেখা দেয়। যে লেয়ার আছে, উপরে পুড়ে যায়, নিচে ভালো থাকে, মিডিলে ভালো থাকে, এইরকম মানে
উল্টাপাল্টা হয়ে যায় শাখাগুলা, তখন দেখা যায় অনেক প্রোডাক্ট আপনার নষ্ট হয়ে যায়। শিল্প উদ্যোক্তারা বলছেন কোনো কোনো কারখানায় গ্যাসের চাপ 5 থেকে 2 PSI এ নেমেছে। এতে উৎপাদন কমার পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে গ্যাস সাশ্রয়ের জন্য লোড কমানোর নোটিশ দিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। উদ্যোক্তাদের ভাষায় সংকটের মধ্যে এটি যেন মরার ওপর খাড়ার ঘা। যার যে লোড আছে এই লোডের আমরা 50%-এর উপরে যেন না চালাই। তো যদি আমি 50%-এর উপরে না চালাই তাহলে আমার যে স্টাফ রয়েছে, আমার যে এস্টাবলিশমেন্ট রয়েছে, এইটা 50% প্রোডাকশন করলে আমার তো ব্রেক ইভেনে আসবে না। আমাদের প্রত্যাশা হচ্ছে সরকারের কাছে এই যে এই মানুষগুলোর কর্মসংস্থান, দেশের অর্থনীতি সচল রাখার জন্য গ্যাসের সরবরাহ, নিরবিচ্ছিন্ন সরবরাহ যেন অব্যাহত রাখে। গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও প্রয়োজনীয় চাপ না থাকায় কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। যেসব প্রতিষ্ঠানগুলো আছে তাতে 5 PSI প্রেশার স্বাভাবিকভাবে থাকা দরকার। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই প্রেশারটা কখনো কখনো 3, কখনো কখনো 2 বা তারও নিচে নেমে যায়। তো যে প্রেশারের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, তবে সরবরাহ আছে, প্রেশার ফল করে যায়। এদিকে শিল্পমন্ত্রী বলছেন আগামী 2 বছরের আগে গ্যাস ও জ্বালানি সংকট পুরোপুরি সমাধান না হলেও সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। গ্যাসের অভাবে মিল ফ্যাক্টরিগুলি সাফার করছে, এটা তো আর বাস্তবতা, এটা তো আর এখানে দ্বিমত করার কিছু না, এটা সবাই জানি আমরা। তো তারপরেও সরকার চেষ্টা করছে এইরকম কোনো একটা সমাধান, আপৎকালীন কোনো সমাধান করে পরিস্থিতির কিছু উত্তরণ করা যায় কিনা সেটা নিয়ে কাজ করছে। চলমান সংকট মোকাবেলায় শিল্প কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহের দাবি উদ্যোক্তাদের। তাদের আশঙ্কা দ্রুত সংকটের সমাধান না হলে কমবে উৎপাদন, বাড়বে খরচ, যার প্রভাব পড়তে পারে ভোক্তা পর্যায়েও। সন্দীপন শুভ, এখন সিলেট। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সবাইকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি আত্মীয় স্বজন ও পুরো রংপুরবাসীর। সারা দেশ নাড়িয়ে দেয়া এই হত্যাকাণ্ড অনেক প্রশ্নের জন্ম দিলেও পুলিশ বলছে তদন্ত সঠিক পথে এগোচ্ছে। আর এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রংপুরে কোনো কর্মসূচি রয়েছে কিনা, আর আসামিদের ডোপ টেস্টের কি খবর রয়েছে আপনার কাছে? অন্যয় আজ বেলা 11টায় সুশাসনের জন্য নাগরিক অর্থাৎ সুজন নামের যে সংগঠনটি আছে তারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করবে প্রেস ক্লাবের সামনে। আজকে এটাই একমাত্র কর্মসূচি রয়েছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে। আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে গণপতি চক্রবর্তী হত্যা মামলার যে তদন্তভার সেটি কোতোয়ালি থানা থেকে ডিবি অর্থাৎ গোয়েন্দা পুলিশের হাতে দেয়া হয়েছে গতকালই, এবং তারা সেই অনুযায়ী তাদের তদন্ত পরিচালনা করছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ডটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, একদম এই মাদক সেবনটাই আসল মোটিভ কিনা, এটা থেকে শুরু করে বাড়িতে বিদ্যুৎ ছিল না এটা যেমন আছে, পুলিশ এবং আসামির গায়ে একই রকম শার্ট কেন এরকম আছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন কখন হলো, কিভাবে হলো, কেন হলো, এই বিষয়গুলো বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে এই প্রশ্নগুলো। এবং পুলিশ কিন্তু বলছে যে এই প্রশ্নগুলো কোনোটাই তারা খাটো করে দেখছেন না, তারা রীতিমতো গুরুত্বের সাথেই এই প্রশ্নগুলো দেখছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন অপরাধ বিশ্লেষক যারা আছেন তাদেরও বিভিন্ন ধরনের প্রশ্ন বা বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু চলছে এই তদন্তটি চলছে, শুরু হয়েছে, সেটি সময় সাপেক্ষ একটা ব্যাপার এরকমটি বলছে পুলিশ। ডোপ টেস্ট এবং ফরেন্সিকে কিছু তথ্য আলামত পাঠানোর কথা রয়েছে আজকে, সেই বিষয়ে হয়তো আমরা দিনের পরবর্তী সময়ে জানতে পারবো আপডেটগুলো কি আছে, সেটি পুলিশের কাছ থেকে জানতে পারবো। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে আসামিদেরকে ধরা হয়েছে, তারা যে স্বীকারোক্তি দিয়েছে, তার সাথে গতকালকে আসামিদের একজন বন্ধু তিনিও কোর্টে গিয়ে একই রকম জবানবন্দি দিয়েছেন বলে
জানা গেছে। তো সব মিলিয়ে দেখা বিষয় এটি যে পুলিশ কত দ্রুত এই হত্যা মামলাটি শেষ করতে পারে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারে। অন্যয়, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। নওগাঁয় আমন ধান আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষি। তবে সার সংকটে দিশেহারা তারা। ডিএপি ও ইউরিয়া সার সংকটে কৃষকের কাছ থেকে বাড়তি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। ডিলারের কাছে সার না পেয়ে খুচরায় 50 কেজির বস্তা 400 থেকে 500 টাকা দিয়ে কিনছেন চাষিদের। নওগাঁ সদর উপজেলার নলগাড়া মাঠ থেকে এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন সার সংকট নিয়ে কৃষকরা কি বলছেন আর প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? অন্যই আপনাকে জানিয়ে রাখি যে উত্তরের কৃষি প্রধান জেলা নওগাঁ এখন আমন চাষাবাদ এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই জেলায় আমন মৌসুমে প্রায় 1,96,125 হেক্টর জমিতে আমন চাষাবাদ করা হবে। ইতিমধ্যে প্রায় 85% রোপণ কাজ প্রায় শেষ হয়েছে এবং জানিয়ে রাখি যে এই আমন মৌসুমে জেলাতে প্রায় 43,079 টন পর্যন্ত সারের চাহিদা রয়েছে এবং কৃষি অফিসে বলছে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ চাহিদার বিপরীতে সার সরবরাহ রয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি যে সার প্রয়োজন সেটা হচ্ছে ইউরিয়া এবং ডিএপি। ইউরিয়া সরবরাহ পাওয়া গেছে 23,037 টন এবং ডিএপি সার পাওয়া গেছে 9,081 টন পর্যন্ত। যেহেতু বর্তমানে 4টি সারের মধ্যে অর্থাৎ আরও যে 2টি সার রয়েছে টিএসপি এবং এমওপি, তার মধ্যে ইউরিয়া এবং ডিএপি সারের চাহিদা সবসময় বেশি থাকে, যার কারণে এই চাহিদার তুলনায় কিছুটা সংকট রয়েছে বলে আমরা বাজার ঘুরে দেখছি। কৃষকরা বলছেন যে যেহেতু এখন তারা ধান রোপণে প্রায় 1 মাস বা 1 মাস পার হয়েছে, এই সময় তারা ইউরিয়া এবং ডিএপি সার প্রয়োগ করতে হয়। তারা খুচরা বাজারে গিয়ে হন্য হয়ে খুঁজছেন, তারা আসলে সার পাচ্ছে না এবং 50 কেজি ওজনের সারে যে বস্তা বলা যায় যে ডিএপি সার 1050 টাকা হলেও তারা প্রায় 1450 থেকে 1500 টাকা পর্যন্ত দিয়ে কিনতে হচ্ছে এবং ইউরিয়া সার সরকারি যে দাম রয়েছে 1350, সেখানে তারা 1600 বা 1650 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে, তারপরও তারা পাচ্ছে না এবং কৃষি অফিস বলছে সারের পর্যাপ্ত সরবরাহ হচ্ছে। তবে কৃষকরা আসলে না বুঝে ডিএপি সার বেশি সার প্রয়োগ করছে জমিতে, যার কারণে এই সারের সংকট রয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস এবং কৃষকরা বলছেন যে তারা ইউরিয়ার পরিবর্তে ডিএপি সার দিলে জমির যে ধান রয়েছে ধান কিছুটা শক্ত পরিপক্ক হয়। তো এই ছিল আমার কাছে সার নিয়ে সবশেষ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। নাটোরে শুরু হয়েছে আগাম জাতের শীতকালীন সবজি রোপণ। বৃষ্টিতে গ্রীষ্মকালীন সবজি ক্ষেত নষ্ট হওয়ায় ঘুরে দাঁড়াতে শীতকালীন সবজি চাষ শুরু করেছেন চাষিরা। তবে সার সংকটে ব্যাহত হচ্ছে সবজির আবাদ। বেশি দামে সার কেনায় বাড়ছে উৎপাদন খরচ। মাহবুব হোসেনের প্রতিবেদন। কেউ জমিতে বেড তৈরিতে ব্যস্ত, কেউ ব্যস্ত আগাছা পরিষ্কারে। কৃষকদের এমন তোড়জোড় আগাম শীতকালীন সবজি চাষে। নাটোর সদর উপজেলার সবজি গ্রাম হিসেবে পরিচিত ফতেঙ্গাপাড়া, দত্তপাড়া, হরিশপুর সহ অন্তত 8টি গ্রাম জুড়ে নানা জাতের শীতকালীন সবজি রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বৃষ্টিতে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে এবার পুরোদমে শুরু করেছেন শীতকালীন সবজি চাষ। এ জাতটা আগাম, এরপর যেটা পরবর্তী যেটা উঠবি সেটা হচ্ছে হোয়াইট মার্বেল, এর পরবর্তীতে লাগাবো। কিন্তু এটার দাম মোটামুটি ভালোই করতে পারলে। বৃষ্টি তো অবশ্যই ক্ষতি হচ্ছে, গাছে কিছু মারা গেছে, ফল আবাদ একটু কমতে হচ্ছে। তবে সার সংকটে সবজি চাষ ব্যাহত হচ্ছে। কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টগুলোতে গিয়ে মিলছে না প্রয়োজনীয় সার। ইউরিয়া সার কিছু পাওয়া গেল, ডিএপি ও টিএসপি সার একেবারেই মিলছে না। খুচরা বাজারে সার মিললেও বাড়তি দামের কারণে বাড়ছে সবজি উৎপাদনের খরচ। ফসল ফেলাইতে পারছি না, যে সংকট বর্তমানে। এক বস্তা ইউরিয়া আগে পাওয়া যাইতো 1200-1400, এখন 1800 টাকা ইউরিয়া পাওয়া যাচ্ছে না। এই সারের সংকটে আমরা কৃষি আবাদ আরও কমাই দিচ্ছি। সারের সংকট মানে কি, সার পাই না আমরা। ডিলারের কাছে এখানে বিআরডিসি ডিলার আছে, আমরা কৃষকেরা পাই না। ওরা কি করে, ওই ডিলারের কাছে বিক্রি করে দেয়, যারা দোকানদার ওদের কাছে বিক্রি করে দেয়। তবে সার সংকটের কথা অস্বীকার করে জেলা কৃষি বিভাগ বলছে, ডিলারদের মধ্যে পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হচ্ছে। কৃষক পর্যায়ে সার কেন মিলছে না তা খতিয়ে দেখার আশ্বাস কৃষি বিভাগের। বিগত বছরগুলোর তুলনায় এবার কিন্তু সারটা আমরা একদম
স্মুথলি ডিস্ট্রিবিউশনের জন্য বিভাজন করেছে এবং সেভাবে বরাদ্দ দিচ্ছে, এবং আমরা যা মানে চাহিদা দিয়েছি সেই পরিমাণেই কিন্তু মোটামুটি দিয়েছে। কিছুটা হলেও কিন্তু সত্য যে আসলে ডিলাররা কিন্তু আমাদের সঙ্গে খুব যে সহযোগিতা করছে তা না, তারা হলো যে সার খুচরা বিক্রেতার কাছে কিন্তু দেওয়ার কথা না, কারণ খুচরা বিক্রেতারা যেহেতু বেশি দামে বেচে বা আপনার বালাইনাশকের দোকানে কিন্তু সার বিক্রি করার কথা না, কিন্তু তাদের হাতে যদি দেয়া হয় তাহলে তো দামের হেরফের হয়। এবছর নাটোরে প্রায় ৬,০০০ হেক্টর জমিতে আগাম জাতের শীতকালীন সবজি চাষ হচ্ছে। সার ঘাটতি না হলে বর্ষায় সবজির ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করেন কৃষকরা। মাহবুব হোসেন, এখন নাটোর। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্পের প্রতিবাদে ২০০৬ সালের ২৬ আগস্ট দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন দিনাজপুরের ফুলবাড়িবাসী। সে আন্দোলন স্মরণে আজ পালিত হচ্ছে ফুলবাড়ি দিবস। দিবসটি ঘিরে ফুলবাড়িতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। আর এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, জানাবেন ফুলবাড়ি দিবস উপলক্ষে দিনাজপুরে আজ কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। অনয়, আসলে আপনি জানেন যে বাংলাদেশে যে কয়টি কোল্ড ফিল্ড রয়েছে তার ভিতরে কিন্তু ৫টাই বলা যায় উত্তর অঞ্চলে। এর ভিতরে ফুলবাড়ি যে কয়লা খনি, এটি বলা হচ্ছে যে আপনার এখানে কোল রিজার্ভ প্রায় ৫৭২ মিলিয়ন টন। তো এই কয়লা খনি নিয়েই আসলে আপনি জানেন যে ২০০৬ সালের ২৬শে আগস্ট কিন্তু জনবিস্ফোরণ হয় এবং আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এখানে ৩ জন নিহত হয়। তো এই ঘটনার ২০ বছর পূর্তি হচ্ছে এবছর। এবারও কিন্তু ফুলবাড়িবাসী এই দিবসটিকে কেন্দ্র করে নানান কর্মসূচি নিয়েছে। মূলত ৩ জায়গায় কিন্তু এই কর্মসূচি পালন হচ্ছে। একটি হলো এই ২৬শে আগস্ট এই যে সংঘর্ষে যেসব ব্যক্তি নিহত হয়েছিলেন, মোট ৩ জন নিহত হয়েছেন, তাদের স্মরণে যে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে এই জায়গাতে। এখানে সকাল থেকে ফুলবাড়িবাসী এবং ফুলবাড়ির আশপাশের যে উপজেলা সেখান থেকে লোকজন এসেছেন এবং তারা কিন্তু এই শহীদ মিনারে তাদের স্মরণে যে শহীদ মিনার সেখানে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এর বাইরে আপনার ফুলবাড়ি উপজেলার যে নিমতলা আছে সেখানে একটি মঞ্চ করা আছে এবং সেখানে বলা হচ্ছে যে ১১টার দিকে এখানে জনসভা হবে এবং এই জনসভার মাধ্যমে কিন্তু এখানকার যে কর্মসূচি সেটি শেষ হবে। মূলত তারা বলছেন যে আপনি জানেন যে ওই সময় যে আন্দোলন এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, মোহাম্মদ আনু মোহাম্মদের নেতৃত্বেই মূলত এই আন্দোলন হয় এবং ফুলবাড়িবাসী ওই সময় কিন্তু বেশ অ্যাক্টিভলি তারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেন। মূলত বলা হচ্ছে ৬ দফা যে যাবে। আপনি জানেন যে সেদিন যে এই ঘটনার পরে কিন্তু ৬ দফা চুক্তি হয়, সেটি বাস্তবায়নের জন্য কিন্তু তারা এই আন্দোলন করছে। তো এই ছিল অনেক দিনাজপুরের ফুলবাড়ি থেকে ফুলবাড়ি কয়লা খনি নিয়ে সর্বশেষ খবর। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী কঙ্কন কর্মকার। কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধের মার্কিন প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কঠোর অবরোধের মুখে ইরানি তেলের ট্যাঙ্কারগুলো দেশটির প্রধান বন্দর ও উপকূল থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান তার দেশ আত্মসমর্পণ করবে না। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ তেহরান। এদিকে ইরানকে শাস্তি দিতে ৪ ভারতীয় প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন সুলতানা দিনা। মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি বাজারের মূল্য বৃদ্ধি ব্রিটিশ অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা বলছেন জাতীয় স্বার্থেই এবার ট্রাম্প প্রশাসনের অপারেশন ইকোনমিক আউটকাস্ট নীতির প্রতি জোরালো সমর্থন জানালো লন্ডন। সম্প্রতি ব্রিটিশ অর্থমন্ত্রী জন হিলি জানিয়েছেন কূটনৈতিক উপায়ে যুদ্ধবন্ধের মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে যুক্তরাজ্য। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সঙ্গে এবার কাজ করবে ডাউনিং স্ট্রিট। আরেকদিকে ইসলামী শাসন ব্যবস্থার রাজস্ব উৎস বন্ধ করার লক্ষ্যে ওয়াশিংটনের সদ্য চালু করা অপারেশন ইকোনমিক আউটকাস্টের অধীনে ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ৪টি ভারত ভিত্তিক কোম্পানি ও ৩ ভারতীয় নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কঠোর অবরোধের মুখে ইরানি তেলের ট্যাঙ্কারগুলো দেশটির প্রধান বন্দর ও উপকূল থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যমগুলো। খার্ক দ্বীপের মতো প্রধান ইরানি টার্মিনালগুলো থেকে নতুন করে তেল পরিবহন প্রায় বন্ধ। অনেক ট্যাঙ্কার শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালয়েশিয়া উপকূলের কাছাকাছি বিকল্প সমুদ্র সীমায়ও অবস্থান করছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা হিসেবে তারা পাকিস্তানের মধ্যস্থতায় ফের ওমানের সঙ্গে আলোচনা শুরু করেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরকালে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা গুরুত্বপূর্ণ এই নৌপথের ব্যবস্থাপনা নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে। আরেকদিকে হার মেনে যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলা করতে ইরান পুরোপুরি দৃঢ়প্রতিজ্ঞ। পেজেশকিয়ান সামাজিক উত্তেজনা নিরসনে সাধারণ ইরানি শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া দেশটির স্পিকার বাঘের গালিবাফ মন্তব্য করেছেন, সামরিক এবং রাজনৈতিক যুদ্ধের মতোই অর্থনৈতিক যুদ্ধেও যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাজিত হবে। সুলতানা দিনা, এখন বিশ্ব। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিকূল কন্ডিশনে নিয়মিত টেস্ট খেললে টেস্টে আরও বেশি পরিণত দল হয়ে উঠবে বাংলাদেশ। ডারউইনে দুর্দান্ত জয় আর ম্যাকাইয়ে হারের পর অজিদের বিপক্ষে সিরিজ শেষ হয়েছে 1-1 সমতায়। পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আরও বহুদূর যাবে বলে বিশ্বাস তার। বিস্তারিত প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ইতিহাসে যোগ হয়েছে নতুন অধ্যায়। ডারউইনে দারুণ জয়, এরপর ম্যাকায়া লড়াই, সব মিলিয়ে সিরিজ ড্র করে টেস্ট র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে এসেছে টিম বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট ভেন্যু সিডনি, পার্থ কিংবা মেলবোর্নে খেলার অভিজ্ঞতা এখনও খুব বেশি নেই টিম বাংলাদেশের। বরং ডারউইন কিংবা টেস্ট ক্রিকেটের নতুন ভেন্যু ম্যাকায়ের মতো কন্ডিশনেই খেলতে হয়েছে টাইগারদের। নান্নুর মতে এমন কঠিন কন্ডিশনে নিয়মিত খেলার সুযোগ পেলে টেস্টে আরও পরিণত দল হয়ে উঠবে বাংলাদেশ। অ্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ 1-1 করা, এটা আমাদের ক্রিকেটের ইতিহাসে একটা বিরাট অর্জন। যে কোনো টেস্ট প্লেইং নেশনের জন্য চ্যালেঞ্জ থাকে, যথেষ্ট চ্যালেঞ্জিং অবস্থান থাকে অস্ট্রেলিয়ার মাটিতে। তো সেই হিসাবে প্রথম টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়াকে ডোমিনেট করে হারানো প্রতিটা সেশনে এটা একটা বিরাট অর্জন। আইসিসির নির্ধারিত সূচির বাইরে বড় দলগুলোর সঙ্গে সফর কিংবা সিরিজ আয়োজন সহজ নয়। তবে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এই পারফরমেন্স ভবিষ্যতে আরও বড় দলের বিপক্ষে খেলার সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। আইসিসির তারপর দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজগুলি যখন যার ক্যালেন্ডারটা খালি থাকবে, তারপর পারফরমেন্স যখন একটা স্টেবল পজিশনে থাকে, তখন যে কোনো দেশ তখন দ্বিপাক্ষিক সিরিজগুলি করার জন্য এগিয়ে আসে। ম্যাকাই টেস্টের কঠিন পরিস্থিতিতে লড়াই করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে আরও ধারাবাহিক হওয়ার প্রত্যাশা সাবেক অধিনায়কের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে সাফল্যের সঙ্গে টেস্ট র্যাঙ্কিংয়েও 6 উঠেছে বাংলাদেশ। নান্নুর মতে এটি হঠাৎ পাওয়া কোনো সাফল্য নয়, বরং ধারাবাহিক উন্নতির ফল। যার সাথে আপনি খেলবেন ওই অ্যাডভান্টেজটা এভে টিমগুলি নেয়। তো সেই জায়গায় কিন্তু আপনি ওইভাবে বলতে পারবেন না আমি কোথায় কোন উইকেটে কোন স্ট্যান্ডার্ডে খেলছি, কোন মাঠে খেলছি। সে আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে সবসময়। আমরা কিন্তু আমাদের দেখেন পেস বোলারিং ইউনিটে যথেষ্ট একটা চ্যালেঞ্জ দিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। সেই জায়গায় আমাদের ব্যাটসম্যানরা গত সেকেন্ড টেস্ট ম্যাচে যথেষ্ট অস্ট্রেলিয়ান বোলারদের ডিফেন্ড করতে গিয়ে হিমশিম খেয়েছে। তো সেই জায়গায় কিন্তু এই যে লার্নিং প্রসেসটা অনেক কিছু শেখার আছে এখানে। আগামীতে যে কোনো এভারসিজে যাওয়ার আগে যে দেশে যাব একটা প্ল্যান করে তখন যাওয়া যায়। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বড় অর্জন। এখন চ্যালেঞ্জ এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের বাইরে আরও ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে যাওয়া। ফারহান ইহসান, এখন, ঢাকা। লেস্টার সিটির বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীকে দলে ফেরাতে তোড়জোড় শুরু করেছে চ্যাম্পিয়নশিপের দল ডার্বি কাউন্টি। দ্য টেলিগ্রাফের সাংবাদিক মাইক ম্যাকগ্রাথ জানিয়েছেন এমন তথ্য। সেই সঙ্গে স্থানীয় গণমাধ্যমেও চলছে হামজার দল বদল নিয়ে আলোচনা। জুবায়ের আহমেদের প্রতিবেদন। ছন্দে আছেন বিগত কয়েক মৌসুম ধরেই পারফরমেন্স কিংবা ম্যানেজমেন্ট সব দিক থেকে ডুবতে থাকা লেস্টার সিটিতে অনেকটা টাইটানিকের নাবিকের মতো একাই লড়েছিলেন হামজা চৌধুরী। তবে গেল মৌসুমে পয়েন্ট কর্তন আর বাজে ফলাফলের পর ইংলিশ ফুটবলে তৃতীয় বিভাগে নেমে যায় একসময়ের চ্যাম্পিয়ন লেস্টার। আর এরপর থেকেই হামজা চৌধুরীর ক্লাব ছাড়ার গুঞ্জন মাথাচাড়া দিয়েছে বারবার।
এবারে দলবদল মৌসুমের একেবারে শেষ সময়ে হামজাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে চ্যাম্পিয়নশিপের দল ডার্বি কাউন্টি। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের সাংবাদিক মাইক ম্যাকগ্রাথ জানিয়েছেন, ডার্বি এরই মাঝে বাংলাদেশি এই মিডফিল্ডারকে দলে নেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। লেস্টারের কাছে প্রস্তাবও পাঠানো হতে পারে খুব শীঘ্রই। ডার্বির স্থানীয় গণমাধ্যম ডার্বিশায়ার লাইভেও জানানো হয়েছে হামজাকে নিয়ে আগ্রহী দ্য র্যামস। এর আগে হামজাকে দলে নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল আজারবাইজানের ক্লাব সাবাহ এফকে। তবে দুই ক্লাবের মাঝে আলোচনা শেষ হলেও ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় সরে আসেন হামজা। বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও লেস্টারেই সময় পার করছেন বাংলাদেশের নাম্বার 8। চলতি ট্রান্সফার মৌসুম শেষ হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। সময়ের হিসেবে হাতে আছে আর এক সপ্তাহ। ডার্বির সাদা জার্সিতে হামজাকে দেখা যাবে কিনা সেটার জন্যই এখন অপেক্ষা। জুবায়ের আহমেদ, এখন। আর এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।